ভীষণ ট্যুরস বিডি নিবেদিত পর্যটন বিষয়ক আলোচনা পর্যটনের 10 দিগন্ত অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আবু রায়হান সুমন। আমাদের আজকের আলোচনার বিষয় আমাদের বিদেশি পর্যটক আকর্ষণ আমরা কিভাবে করতে পারি, কোন দেশ আমাদের টার্গেট মার্কেট হতে পারে। এই বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অরেঞ্জ ট্যুরের স্বত্বাধিকারী জনাব পলাশ রহমান। পলাশ ভাই, স্বাগত জানাচ্ছি আমাদের মাঝে। ধন্যবাদ জানাচ্ছি পর্যটনের 10 দিগন্তে অনুষ্ঠানে আজকে সুমন ভাইকে এবং দর্শকবৃন্দ সকলকে। তো পলাশ ভাই, আমাদের সরকারি তরফ থেকে একটা টার্গেট হচ্ছে 10 মিলিয়ন পর্যটক প্রতি বছরে আমরা দেশের ভিতরে আনবো। তো এই টার্গেট কিন্তু এখন থেকে আরো প্রায় 1.5 দশক প্রায় হতে চললো, এখনো সফল হয়নি। তো আমরা সফল হতে পারছি না। তো এই জায়গাটাতে ধরেন আমাদের যেমন প্রতিবেশী দেশ ভারত আছে, নেপাল আছে। তো আমরা তো টার্গেট মার্কেট হিসেবে নেপাল, ভুটান, ভারত তাদেরকে নিতে পারি কিনা, কারণ নেপালে পাহাড় আছে, সব আছে, সমুদ্র নেই। ভুটানেও একই অবস্থা। আবার ইন্ডিয়া থেকে বাংলাদেশে তো পর্যটক দারুণভাবে আসতে পারে অল্প যোগাযোগ ব্যবস্থা খরচে। তো ভালো আছে। বিভিন্নভাবে, তো এখন আমরা টার্গেট মার্কেট হিসেবে আমরা এই 3টে দেশকে নিতে পারি কিনা একটু বলবেন। হ্যাঁ, আমরা টার্গেট মার্কেট বা যেটাই বলি না কেন, বা আপনি যেটা বলতেছিলেন যে প্রায় 1 দশকের উপরে হয়ে গেছে আমাদের প্রায় যে 1.5 দশক, লক্ষ্যমাত্রা, বা 1.5 দশক লক্ষ্যমাত্রার কাছাকাছি আমরা যেতে পারি নাই। আসলে এটার জন্য আমি বলবো যে আমাদের গভর্নমেন্টের যারা নীতি নির্ধারক আছে তাদের আসলে অনেক কিছুই জ্ঞানের অভাব আমি বলবো ডাইরেক্ট। কারণ নীতি নির্ধারণে যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে এখানে এসে বসে এই রিলেটেড কাউকে এখানে বসানো হয়েছে আমি আমার দেখা খুব কম। তো যার জন্য আসলে তারা এই ব্যাপারে একটু কম জানবেন, এটাই বাস্তবতা। আর এখন পর্যন্ত যতটুকুই লক্ষ্য নির্ধারণ হয়েছে আমার মনে হয় এটা গভর্নমেন্টের আসলে কোনো আমি ধন্যবাদ দেওয়ার মতন কোনো অপশন পাই না। এটা টোটালটাই আমাদের ট্যুর অপারেটর বা পর্যটনকে ভালোবাসে বা পর্যটনকে নিয়ে যারা কাজ করে, যাদের আসলে রুটি রুজি পর্যটন, তারাই মূলত আজকে যে অবস্থানে আসছে আমি মনে করি তাদের অবদানটাই সবচেয়ে বেশি। আর এই অবদানের পিছনে তাদের যেমন অবদান, আমি মনে করি সরকার যদি বা প্রশাসন যারা এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত, তারা যদি একটু জ্ঞান অর্জন করে যদি এখানে কাউকে যদি বসানো হইতো, তারা যদি এই অভিজ্ঞ পর্যটন রিলেটেড যে সংশ্লিষ্ট লোকজন আছে এদের সাথে নিয়ে বসে তাদের পরামর্শ নিয়ে দেন হলো যে প্ল্যানগুলো সাজাইতো, আমার মনে হয় যে এত সময় লাগতো না এই আজকের লক্ষ্য নির্ধারণ করার আজকের লক্ষ্য অর্জন মাত্রা করতে। অর্জনের ক্ষেত্রে এত সময় দরকার হতো না। তো আপনি যেটা বললেন যে আমাদের এই লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে পার্শ্ববর্তী দেশগুলো, যেমন সুন্দর একটা কথা বলছেন, নেপালে পাহাড় আছে, হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু ওদের একটা সমুদ্র নেই। নাই। হ্যাঁ, আমি অনেক নেপালিসদের দেখছি যারা কিনা আমাদের সমুদ্র সৈকত দেখার জন্য ভ্রমণ করার জন্য আসে। এখন এইখানে আমাদের সমস্যাটা কি? হ্যাঁ, আপনি ইন্ডিয়া থেকেও অনেকে আমাদের দেশে কক্সবাজার দেখার জন্য আসে, আসে। ভুটান থেকে আসে, মালদ্বীপ থেকেও আসে, পাকিস্তান থেকেও আগে আসতো, এখন একটু কম আসে বা এখন সামনে হয়তো আসবে। তো আলটিমেটলি তারা কক্সবাজার দেখার জন্য আসে, কিন্তু আমরা আসলে এই পর্যটকদের কক্সবাজার দেখানোর জন্য আমরা তাদের কিছুই দেখাইতে পারি না এক সমুদ্র ছাড়া। এরপরে যে আদার অ্যাক্টিভিটিস একটা পর্যটন কেন্দ্রে থাকা উচিত, আমাদের মনে হয় যে সেটা আমাদের অভাব আছে। ব্যক্তি পর্যায়ে বা ব্যবসায়িক উদ্যোগে উদ্যোক্তারা যতটুকু করছে এর বাহিরে আমার মনে হয় না সরকারি উদ্যোগে বা সরকারি সাপোর্টে সেই সমুদ্রের আশেপাশে কিছু আছে। তো আলটিমেটলি আমার মনে হয় যে এই উদ্যোগ, যেমন হলো যে আপনি বললেন যে প্রায় 1.5 দশক হয়ে গেছে আমাদের যে লক্ষ্যমাত্রা অর্জনে আমরা এখনো আগাইতে পারিনি, এটার জন্য আমি মনে করি যে মানে সরকার বলবো না, আমি বলবো যে ওই জায়গাটায় যারা আছে তাদের আসলে অনেক কিছুই অভাব আছে। অথবা আমাদের যারা আমরা পর্যটন নিয়ে কাজ করি আমাদের সাথে তাদের একটা বিশাল দূরত্ব আছে, এই দূরত্বটা কোথায় আসছে না এটাই আমাদের এখন নির্ধারণ করতে পারলেই আমি মনে করি যে আমরা এই লক্ষ্যমাত্রা অর্জন করে আরো দূরে অনেক বেশি আগায় যেতে পারবো। কারণ আপনি দেখেন বাংলাদেশে 20 কোটি লোক আর ইন্ডিয়াতে 130 কোটি। ইন্ডিয়া আমাদের এই শুধুমাত্র 20 কোটি লোকের উপর ভর করে তাদের একটা পর্যটন মানে ব্যবস্থা কি পরিমাণ ডেভেলপ হয়েছে, বিশাল বাণিজ্য করে নিচ্ছে তারা বিশাল বাংলাদেশে। বাণিজ্য করে নিচ্ছে। কিন্তু আমরা ইন্ডিয়ান 130 কোটি, আমাদের যেখানে কিনা আমাদের বেশি হওয়ার কথা ছিল, 130 কোটি লোকের কাছে আমরা এখন পর্যন্ত যেতে পারি না। 100 তো পরের কথা, আমরা আমার মনে হয় না 10 লাখ লোকের কাছে আমরা যেতে পারছি। আমরা যদি তারা যদি আমাদের দেশ থেকে, যেমন আমি এর আগে একটা প্রোগ্রামে বলে গেছি, লাস্ট
জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইন্ডিয়ান মানে পর্যটন মানে কি বলে অথরিটি তারা যেই একটা কি বলবো তালিকা প্রকাশ করছে বা বিজ্ঞপ্তি দিছে বা যেখানে আমরা বলি না কেন তারা যে একটা ষান্মাসিক একটা রিপোর্ট প্রকাশ করছে, সেখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়াতে যত ধরনের পর্যটক গেছে তার মধ্যে বাংলাদেশি লোকজন সেকেন্ড। এটা বছরের পর বছর ধরেই হয়ে আসছে। আমরা হয়তো আরো বেশি এখন এখানে অনেক, কিন্তু আমার তো মনে হয় যে আরো বেশি আমরা, কিন্তু দেখেন তারা আমাদের দেশ থেকে পর্যটন নিয়ে একটা ভালো ব্যবসা করতে পারতেছে তারা, কারণ আমাদের মানুষের ভিতরে তারা ওই জিনিসটা বুঝাইতে পারছে, দেখো আমার এই দেশে এই আছে সেই আছে, কিন্তু আমরা ইন্ডিয়ানদের ভিতরে সেই ধরনের কোনো আবেদন উপস্থাপিত করতে পারিনি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। যতটুকু হয়েছে সেটা ব্যক্তি উদ্যোগে, পার্সোনাল উদ্যোগ, উদ্যোক্তাদের উদ্যোগ, হ্যাঁ মানে ব্যক্তিগত সম্পর্কের খাতিরে হয়েছে, রাষ্ট্রীয়ভাবে আসলে কিছু দরকার আছে, সাপোর্টিং দরকার আছে। আমার মনে হয় সেখানে আসলে আরো সুনিপুণভাবে প্ল্যান পরিকল্পনা করে উভয়ই একসাথে বসে প্ল্যান পরিকল্পনা করে আগানো, তাহলে আমার মনে হয় যে আরো খুব দ্রুত আগে যাবে। হ্যাঁ, এখন দেখেন আমার কিন্তু মনে হয় যে বাংলাদেশের ট্যুরিজমে খুব বেশি বড় পরিকল্পনা করার দরকার নেই। আমাদের টার্গেট যদি শুধুমাত্র আশপাশের দেশগুলোতেও রাখি, নেপালে সমুদ্র নাই, নেপালের পর্যটকরা থাইল্যান্ডে গিয়ে সমুদ্র দেখছে, তাহলে তারা আমাদের এখানে আসতে পারে। ইন্ডিয়ার একটা বিরাট একটা অংশের সঙ্গে তো আমাদের ভাষাগত একটা ভালো একটা আছে, যে তারাও বাংলা ভাষায় কথা বলে, আমরাও বাংলা ভাষায় কথা বলি। সরি, এমনকি তারা খুব অল্প খরচেও আমাদের দেশে এসে ঘুরে যেতে পারে। তাহলে আমরা আসলে সফল হচ্ছি না কেন? সফল হচ্ছে না কারণ আমাদের পরিকল্পনায় সমস্যা আছে। আর সেকেন্ড ইস্যুটা হলো, দেখেন পৃথিবীর সবচেয়ে বর্ডার, মানে আমি যদি বলি যে একটা দেশের দীর্ঘতম বর্ডার বাংলাদেশ আর ইন্ডিয়া, এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় দীর্ঘতম বর্ডার এরিয়া, মানে দুই দেশের সাথে। তাই? হ্যাঁ, আচ্ছা, এটা সবচেয়ে বড় বর্ডার এরিয়া। তো এই বর্ডার এরিয়ার একটা অ্যাডভান্টেজ কিন্তু ইন্ডিয়া নিচ্ছে। কারণ দেখেন আমি যেই দিক দিয়েই যাব না কেন আমি ইন্ডিয়াতে ঢুকতে পারবো। আমি যদি সিলেট দিয়ে যাই ইন্ডিয়া যেতে পারবো, আমি যদি কুমিল্লা দিয়ে যাই ইন্ডিয়া যেতে পারবো, আমি ফেনী দিয়ে যাই ইন্ডিয়া যেতে পারবো, আমি যদি এই দিক দিয়ে পঞ্চগড় দিয়ে যাই, কুড়িগ্রাম দিয়ে যাই, আমি বেনাপোল দিয়ে যেতে পারবো, আমি মোটামুটি সব দিক দিয়ে যেতে পারতেছি। এখন আমি তো যাচ্ছি না, আমি যাচ্ছি কিন্তু আমি তাদেরকে আনতে পারতেছি না। হ্যাঁ, সেটাই, যে আমার যদি যাওয়ার রাস্তা খোলা থাকে তাহলে তো আমরা তাদেরকে আনতেও পারি। অবশ্যই, তাহলে আমার হলো যে মিজোরাম বলেন, আমার বলে আসাম বলেন, আমার এদিক দিয়ে বলে কলকাতা বলেন, আমি তো সবাইকে আনতে পারতেছি এবং খুব কম খরচে। তো পারছি না কেন? আমাদের তো এটা হলো আমাদের ব্যর্থতা, এবং এটা যে পারতেছি না কেন এটার জন্য আমার মনে হয় যে আসলে মানে আরো গবেষণার বিষয় আছে। তবে গবেষণার পরে আমাদের এটা ইস্যু যদি আলাদা রাখি, আমার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি, তা আমার মনে হয় যে আমরা বাংলাদেশকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারি নাই ইন্ডিয়ার কাছে, ইন্ডিয়ান জনগণের কাছে। কারণ ইন্ডিয়ান জনগণ আমাদের ব্যাপারে একটা নেগেটিভ ধারণা নিয়ে ছোট থেকে বড় হয়, অথবা বলা যায় যে আমাদের সম্পর্কে তারা একটু কমই জানে। তো যেহেতু না, আমার মনে হয় না 100%ই কম জানে। আচ্ছা, এর আগে আপনি এসে বলেছিলেন যে বিভিন্ন টিভি চ্যানেল বা সংবাদ মাধ্যমের কথা, কিন্তু ঠিক এই যুগে এসে ধরেন অনেক তো আছে যে যারা কন্টেন্ট ক্রিয়েট করে, ইউটিউবার আছে, তার সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছে, আমরা ওনাদের মতো কিছু লোকজনকে এনে আমাদের পর্যটন গন্তব্যগুলো দেখাতে পারি কিনা, বা তাদের মাধ্যমে আমরা ভারতীয়দেরকে বেশি আকর্ষণ করতে পারি কিনা, কি মনে হয়? এই উদ্যোগটা যদি হয় খুব ভালো হয়। আমি আপনাকে বলি, বাংলাদেশে ইন্ডিয়ান সকল চ্যানেল আমরা দেখতে পাই, আমাদের কোন চ্যানেল ইন্ডিয়াতে দেখা যায় না, এখনো না। কিন্তু ইউটিউব তো দেখা যাইতে পারে। কিন্তু সোশ্যাল মিডিয়ার এই যুগে সকল কিছু ওপেন। ইন্ডিয়ান একটা জেনারেশন আমাদের সম্বন্ধে ভুল জানে, আর একটা জেনারেশন যারা এখন উঠতি জেনারেশন তারা কিন্তু আমাদের সম্বন্ধে জানতেছে, এবং জানার কারণে দেখবেন যে রিসেন্ট আগের যে কোনো সময়ের তুলনায় এখন বাংলাদেশে ইন্ডিয়ান পর্যটক বেশি। আমি যদি ওইভাবে আপনাকে ক্লিয়ার করি যে ইন্ডিয়ান যে ব্লগাররা আছে তাদের ভিতরে আপনি একটু রিসার্চ করেন, দেখবেন যে তারা কেউ না কেউ বাংলাদেশে রিসেন্ট 1-1.5 বছরের মধ্যে এসে ঘুরে গেছে, এবং যে 1 বছর আগে ঘুরে গেছে সে আবার রিসেন্ট আসছে। কারণ বাংলাদেশ হলো যে এমন একটা জায়গা, আপনি মানে বৈচিত্র্য আছে, আমাদের ছোট দেশ কিন্তু বৈচিত্র্যে ভরপুর রাষ্ট্র, কিন্তু অনেক বৈচিত্র্য এখানে, যার জন্য তাদের কন্টেন্টের মানে অভাব হয় না। তারা একবার গেলে দেখে যে না ভালো, তো আমি অনেক ভিউ অনেক কিছু হচ্ছে,
আবার আসতেছে আবার আসতেছে। তো অলরেডি কিন্তু এটা হচ্ছে, এটা ব্যক্তি উদ্যোগে হচ্ছে। এটা রাষ্ট্রীয় উদ্যোগটা যখন হবে তখন আরো বেশি বিস্ফোরণ ঘটবে, তার মানে আরো বড় করে এখানে হবে। হ্যাঁ, এখানে একটা জিনিস যে রাষ্ট্রীয় উদ্যোগে যে একবারে হচ্ছে তা না, হচ্ছে না তা না, হচ্ছে, তবে সেটার পরিসর অল্প। যেমন রিসেন্ট গত বছরও নেপাল, আপনার ইন্ডিয়ান অনেক ট্যুর অপারেটর যারা আছে তাদেরকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বা বাংলাদেশ পর্যটন ট্যুরিজম বোর্ড তাদেরকে বাংলাদেশে এনে ঘুরে দেখাইছে। এখন কথা হলো, আপনি তাদেরকে দেখাচ্ছেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে তাদেরকে যেই যেই জায়গাগুলো নিয়ে যাওয়া হয়েছে সেটা আসলে খুব একটা বেশি ইফেক্টিভ পড়ে নাই। আচ্ছা, তাদের অনেক অভিযোগ ছিল, এটা নাই সেটা নাই। এই যে মানে ট্যুর অপারেটরদেরই অভিযোগ ছিল, মানে যারা, হ্যাঁ ওকে, আমি তাদেরই একজনের মেবি উনি, ওনার নামটা আমার মনে নেই, অনেকদিন আগে দেখছি, উনি নেপালের একজন ট্যুর অপারেটর। উনি বলতেছিল যে আমি তোমাদের কক্সবাজারে আসছি, ঠিক আছে, এখানে তো বিশাল সমুদ্র, খুব ভালো কথা, সারাদিন আমি সমুদ্র দেখলাম, ঘুরলাম ফিরলাম, রাতে তো এখানে এন্টারটেনমেন্টের কিছু নাই, এন্টারটেইনমেন্টের কিছু নাই, রাত্রেবেলা তো আমি সমুদ্রেতে সারা রাত বসে থাকবো না, আমার তো এন্টারটেইন দরকার, তা আমি তোমার এখানে কেন লোক পাঠাবো? আসলে এখানে তখন আর বলার কিছু নাই। ট্যুরিজম এরিয়াগুলোতে আসলে কিছু রেস্ট্রিকশন থাকবে, কিছু রেস্ট্রিকশন উঠাই দিতে হবে, এটাই হলো যে নিয়ম। তবে হ্যাঁ, আমরা মুসলিম কান্ট্রি, সেই অনুযায়ী অনেক কিছু রেস্ট্রিকশন থাকে। তাহলে আপনি মুসলিম কান্ট্রি মুসলিম পর্যটনের উপরে যাচ্ছেন না কেন? মানে আমার কথাটা হলো যে আপনি হালাল পর্যটনে যাচ্ছেন না কেন, কিন্তু আপনি কোনো দিকে যাচ্ছেন না, আপনি এমন ভাবে রয়েছেন, মানে মূল কথা হলো যে আপনি প্ল্যানে নাই, আপনার কোনো প্ল্যান নাই, আপনি যেটাই যান না কেন আপনি একদিকে যান। দেখেন বর্তমানে হালাল পর্যটনটা, এটা আমি অন্য একটা ইস্যু এখানে জয়েন করলাম, হালাল পর্যটনের দুনিয়াব্যাপী খুবই একটা স্মার্ট কনসেপ্ট, এবং এটার হিউজ গ্রাহক আছে। আমরা যদি এটা নিয়েও কাজ করতে পারি, যেহেতু আমরা মুসলিম কান্ট্রি, আমরা যদি এটা নিয়েও কাজ করতে পারি, আমাদের দেশ আগামী 10 ইয়ার্সে মানে লালে লাল হয়ে যাবে, এটা আমি মনে করি। হ্যাঁ, মানে হয়তো হালাল পর্যটনটাকেও যদি আমরা খুব ভালোভাবে এখানে প্রমোট করি তাহলে সেটাও সম্ভব এবং খুব ভালো সম্ভব। বাংলাদেশের মেডিকেলে, অন্তত মেডিকেলি ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে আসছে, নেপাল থেকে স্টুডেন্ট আসছে, ভারত থেকে আসছে, তো আমরা আমাদের পর্যটন প্রসারে স্টুডেন্টদেরকে কাজে লাগাতে পারি কিনা কোনোভাবে? হ্যাঁ, এটা একটা ভালো প্রস্তাব আপনার। আমি কোনো এক ইন্ডিয়ানের সাথে কথা বলতেছিলাম, যখন বলছিলাম যে তোমাদের দেশের প্রায় 5,500-এর উপরে শুধু আমাদের মেডিকেলে পড়াশোনা করে স্টুডেন্ট, ইন্ডিয়ান স্টুডেন্ট। তো সে খুব অবাক হয়েছিল, এটা কিভাবে সম্ভব, যেখানে তোমরা আমাদের এখানে চিকিৎসা নিতে আসো, এই করো সেই করো। তা আমি বলছিলাম এটাই সম্ভব, কারণ তোমার দেশে একটা প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট মেডিকেলে পড়াশোনা করতে হলে 80 থেকে 1 কোটি টাকার রুপির দরকার হয়, সেটা আমাদের দেশে 40 লাখ থেকে 50 লাখ সর্বোচ্চটা বলতেছি। তো তোমার এখানে তো অনেকে আসতেছে, আর পড়াশোনার মানও খুব ভালো। তো সে একটু মানে হয়েছিল, দেন গুগল টোগল করে তাকে দেখালাম, দেখো নিউজগুলো দেখো, মানে রিপোর্টগুলো দেখো, তখন সে একটুই হয়েছে। হ্যাঁ, আমাদের দেশে হিউজ মেডিকেলে অনেক স্টুডেন্ট পড়তে আসতেছে, নেপাল থেকে আসতেছে, আমাদের মানে ভুটানের প্রাইম মিনিস্টারই তো ছিল যে আমাদের ময়মনসিংহ ইউনিভার্সিটি মেডিকেল কলেজের স্টুডেন্ট। হ্যাঁ, তো পাকিস্তান থেকেও কিন্তু আসতেছে, পাকিস্তান থেকে অনেক স্টুডেন্ট আমাদের দেশে পড়তে আসে। আর প্যালেস্টাইন থেকে তো আমাদের ঐতিহাসিকভাবে অনেক আগে থেকে আমাদের দেশে পড়াশোনা করতে আসে প্যালেস্টাইন স্টুডেন্ট। তো আলটিমেটলি অনেকেই আসে, কিন্তু আমরা এদের ভিতরে আসলে ওইভাবে কাজ করি নাই বা আমাদের করা হয় নাই। তো আপনার এই প্রস্তাবটা খুব সুন্দর, আমি মনে করি যে এটা নিয়ে যদি আমরা কাজ করতে পারি, এটাও একটা ভালো একটা মানে মার্কেটিং হবে, মানুষের বিভিন্ন দেশের সাথে যে মেলবন্ধনটা অলরেডি হচ্ছে সেটা আরো অনেক দূর আগায় যাবে। যেমন দেখেন ইন্ডিয়াতে তারা যে মেডিকেল ট্যুরিজম যে জিনিসটা করে, আমাদের দেশে অনেক মানুষ যাচ্ছে ঘুরতে, সেখান থেকে স্বাস্থ্য সেবা নিয়ে আসতেছে, আসার পরে কি হচ্ছে তাদের উপরে কিন্তু একটা নির্ভরশীলতা বা একটা আস্থার জায়গা তৈরি হচ্ছে, সে কিন্তু আবার যাচ্ছে, হাসি কাশি হলেও সে কিন্তু ইন্ডিয়া যাচ্ছে। ইন্ডিয়া কেন যাচ্ছে? যোগাযোগ ব্যবস্থা খুব ভালো, আমাদের এই দিক দিয়েও ভালো, তাদের ওই দিক থেকেও ভালো। তাই মেডিকেল ট্যুরিজম একটা হইতে পারে একটা বিগ আমাদের জন্য একটা সুযোগ, যার মাধ্যমে আমরা অনেক পর্যটক বাংলাদেশে আনতে পারি। আর আমাদের মেডিকেল কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে, আপনি কিভাবে নেবেন জানি না, আমি অনেক, যেহেতু আমি মেডিকেল ট্যুরিজম নিয়ে কাজ করছি, আমি অনেকে ইন্ডিয়াতে মানে
যে চিকিৎসা সেবাটা নিতে নিতে দেখেছেন, যাচ্ছিল, আমি সেটা বাংলাদেশে তাদেরকে দিচ্ছি, ব্যবস্থা করে দিচ্ছি। তারা খুব খুশি যে আমি তো এটা ইন্ডিয়াতে গেলে আমার প্রায় 8-10 লক্ষ টাকা খরচ হবে, বাংলাদেশে সেটা দেখা যাচ্ছে 3 লাখ 4 লাখ টাকা হয়ে গেছে। তাহলে তাহলে তারপরেও ইন্ডিয়ান মেডিকেল তারপরে ট্যুরিজম না বাংলাদেশে জানার কেন কারণে এত? অনেকে যাচ্ছে। আমাদের দেশে বর্তমানে আপনি নিউরোসায়েন্স উপরে অনেক ভালোই হচ্ছে, কিডনি ট্রান্সপ্লান্টেশন এটা বাংলাদেশে খুব ভালো, ইভেন ইন্ডিয়া থেকে এখন বাংলাদেশে আসে, আপনি এটা জানেন কিনা জানি না। ইভেন আমরা এখন হয়তো না, আমরা একটু ক্যান্সারের চিকিৎসার ব্যাপারে আমরা একটু পিছায় আছি। এনাদার সকল কিছু ক্যান্সারও বোধহয় ইদানিং এই হ্যাঁ, কিছু ইয়াতে হয়েছে কিছু এবং আগাচ্ছে। তবে যে এটা ডেল্টা আরো ধরেন হাসপাতাল আছে ল্যাবে 2-4-5 বছরের মধ্যে আমাদের ইন্ডিয়া নির্ভরতা কমে যাবে ক্যান্সার রোগীদের জন্য। আমাদের যে ক্যান্সার অনেক হসপিটাল আগে ক্যান্সারের চিকিৎসা অতটা ভালো ছিল না, কিন্তু ওরা এখন ক্যান্সারের জন্য আলাদা ইউনিট খুলে আলাদা ভবন, বিশাল ভবন তৈরি করে ওরা কাজ করতেছে এবং ভালো ভালো ডাক্তার এখানে হচ্ছে, মানে যোগ হচ্ছে। তো এটা আমি মনে করি পর্যটনটা আমাদের দেশে সামনে এটা বিস্ফোরণ, মেডিকেল পর্যটনটা, মেডিকেল পর্যটন যেটা আমাদের দেশে সামনে বিস্ফোরণ ঘটবে, এটা আপনি মানেন আর নাই মানে। মানে আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কি একটু নেগেটিভ প্রচারণা বেশি আছে এরকম? নেগেটিভ প্রচারণা মানে দেখা যায় যা আছে আছে, যেই কোয়ালিটি আছে সেটাই হয়তো যে আরো ভালো, গল্পটা আরো ভালো হতে পারতো, কিন্তু সেখান থেকে হয়তো নেগেটিভ প্রচারণাটা বেশি হয় কিনা? নেগেটিভ প্রচারণাটা একটু বেশি এবং আমাদেরও কিছু সমস্যা আছে, কারণ আসলে দেখেন আমাদের চিকিৎসক কিন্তু লোক আমাদের জনসংখ্যার তুলনায় কম কম, অনেক এবং কম, আমি একজন সরকারি ডাক্তারের সাথে আনুপাতিক হার অনেক কম। সরকারি একজন ডাক্তারের সাথে কথা বলতেছিলাম যে সে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার, উনি বলতেছে আমি প্রতিদিন 200-300 রোগী দেখি, সকাল 8টা থেকে 1টা পর্যন্ত, দুপুর 1টা পর্যন্ত। সে এই সময়টা 300, ইভেন বলতেছে আমি কখনো কখনো 500 রোগীও দেখি। তো এই 500 রোগী দেখার পরে আমি কয়জনকে ভালো সার্ভিস দিতে পারবো? আবার টেম্পারমেন্ট ধরে রাখাও ধরে মুশকিল রাখাটা আসলে। কঠিন। তো আলটিমেটলি আমি মনে করি যে হ্যাঁ, এই ক্ষেত্রে আবার প্রাইভেট যে হসপিটালগুলো ওরা আবার খুব আগে আসছে, ওরা অনেকটা উন্নত করছে। আমাদের সরকারি হসপিটালগুলো খুব ভালো হয়েছে। যেমন ধরেন আপনি যদি নিউরোসায়েন্স হসপিটালটা যান, আপনি মনে করবেন না আপনি কোনো বাংলাদেশে কোনো হসপিটাল, সরকারি হসপিটাল মানে আসছেন, আপনি মনে কনসেপ্টটাই করবেন যে অন্যরকম। আমি আপনি একটা গেছিলাম বেসরকারি হসপিটালে আসছেন। আপনি নিটোর মানে পঙ্গু, আমরা যেটা হসপিটাল বলি, আমরা ছোট থেকে যেটা জানি পঙ্গু হসপিটাল বলে অভ্যস্ত, সে হসপিটালে যান, ওদেরও সেবার মান এখন অনেক বৃদ্ধি পেয়েছে। আপনি সোহরাওয়ার্দী হসপিটালে যান, পিজি হসপিটাল যেটা আমরা ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি বলি, এটাও অনেক ভালো উন্নতি হয়েছে। তো আলটিমেটলি হয়েছে আমাদের দেশের অনেকে আসলে কোন রোগের জন্য কোন ডাক্তারের কাছে যেতে হবে এটা আসলে জানা নাই। আমার মনে হয় গভর্নমেন্টের এখানে কিছু লোক নিয়োগ দেওয়া উচিত যারা আসলে আপনার কোন চিকিৎসার জন্য কোথায় যাবেন এটা অন্তত মানুষকে বোঝানোর জন্য, বা আমাদের মানুষ জনগণের ভিতরে জনস্বাস্থ্য নিয়ে কিছু বোঝানো উচিত। মানে ওই বিষয়ে হয়তো আরো জনসচেতনতার দরকার আছে, অনেক বেশি এবং প্রমোশনের সেই সাথে দরকার আছে। আমাদের ডাক্তার আরো বাড়ানো উচিত আমি বলে মনে করি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আজকে এই শীতের ভিতরে আপনি আমাদেরকে অনেকক্ষণ সময় দিলেন, অনেক সকালে আসছেন। জি, আপনাকে ধন্যবাদ আমাকে আবারও আমন্ত্রিত অতিথি হিসেবে। আমরা আপনাকে আরো অনেকবারই আমন্ত্রণ জানাবো। ইনশাআল্লাহ। তো আপনি আমাদেরকে সবসময় সময় দিবেন বলে আশা রাখছি। ইনশাআল্লাহ চেষ্টা করব অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সম্মানিত দর্শক, এতক্ষণ শুনলেন আমরা আমাদের টার্গেট মার্কেট কোন কোন দেশকে নির্ধারণ করতে পারি। এই বিষয়ে আসলে সরকারকেই এগিয়ে আসতে হবে। আমাদের প্রতিবেশী দেশ নেপাল আছে, ভুটান আছে, মালদ্বীপ আছে। আমরা হয়তো শ্রীলঙ্কা ওইভাবে ধরছি না, কারণ শ্রীলঙ্কাতে একই সাথে সমুদ্র, পাহাড়, পর্বত সবই আছে। সেই তুলনায় আমাদের এখানে হয়তো ভারত, আমরা শ্রীলঙ্কার তুলনায় বেশি ভারতকে ধরতেছি এই জন্য যে ভারত থেকে কম খরচে আমাদের এখানে ঘুরে বেড়ানোর অনেক সুযোগ আছে। আবার আমাদের একটা ভাষাগত মিল আছে, ভারতের একটা বিরাট জনসংখ্যা বাংলা ভাষায় কথা বলে, আমরাও বাংলা ভাষায় কথা বলি। তো পৃথিবীর যে দেশেই ঘুরতে যাই, ভাষা একটা অনেক বড় ফ্যাক্ট। সেই হিসেবে টার্গেট মার্কেট হিসেবে আমরা একটু ভারতকেই এগিয়ে রাখছি। তো আশা করি এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ যথেষ্ট সচেতন হবেন বলে প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।